নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব। আজকের গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সমগ্র থেকে। আজকের পরিবেশনায় গল্প পাঠে তনয় ঘোষ এবং মথুরিমা বিশ্বাস, গল্পের সাউন্ড এবং মিউজিক এডিটিংয়ে অয়ন মোহান্ত, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান রায়। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ পর্ব ১। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। এই যে আশুবাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছেন, নিয়ে এলাম তাই। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো এদিকে। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছা আছে। সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহার আদি করবেন কিন্তু। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরের দিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর চার লাগাতে হবে। এখন বসবেন না ওবেলা? না, এবেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে, ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘন্টাখানেক পরে জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা একটুখানি না হয়, ওসব তো খেতে পাই নে। একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই, লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন।
থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়ে কোনো ঝট নেই তার, এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় দুটো, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? আরে রামু, তাই কি বলেছি? রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তার নিতে পারবো না, ও নেওয়ার নিয়ম নেই আমাদের। মামা নিতে চাইলেন না। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন, উনি বড় কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না? হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয়, তাও শিকার, অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব, আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ, মাছ নিইনি তার আর একটি কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। একথা ভাববার কারণ কি লোকেদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন, যেখানে বসবেন সেখানেই টাকার গল্প করেও আজ আসছেন বহুদিন, দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এই পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে, কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকালের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন। চলে আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়, এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন, আর 10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলায় হঠাৎ মিস্টার সোমের এক টেলিগ্রাফ পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেদিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাবার জন্য। মামার বাড়ি? কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গিয়েছো, আজই তোমার ফিরবার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো?
এখানকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এক্ষুনি যেতে হবে। গাঙ্গুলি মশাই সেদিন যিনি মাছ ধরে গেলেন খুন হয়েছেন? হ্যাঁ, চলো একেবারে সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে। তা সকলের কথাবার্তা থেকে বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞাসা করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায় ওর নাম কেউ শোনেনি। আমাকে সেখানে কে চিনবে? লাশ নিয়ে গিয়েছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও। চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে। তবে বুঝবো, মিস্টার সোমের কাছে তোমায় শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা চেনো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি হচ্ছে বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহাকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? ওই বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতে বসো বাবা। তিনি একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো আর কেউ নেই, মেয়ে জামাই আছে, তারাই দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এই এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন তখন আমি বাইরে রোয়াকে বসে জব করছিলাম। তারপর ওর চোখে না দেখলে ওর গলার আওয়াজ শুনেছি ওই রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাঁধছিলেন আলো জ্বেলে, আমি যখন শুতে যাই তখন পর্যন্ত। তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে, আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো আর গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না?
সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বলে বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বলা বন্ধ করলেন। সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়টি ছিলেন গাঙ্গুলি মশায়ের, তিনিও বললেন, ও বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো, বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে, ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হবার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এই সবাই দেখেছে, পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা। তার পরদিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্নাবান্না করবেন, কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে এ কদিনকার দেখা যায়নি। তখন সকলেই এলো, গন্ধ তখন খুব বেড়েছে, পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকালে জানলা খুলবার চেষ্টা করলে কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ, দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরে ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়, এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানি না। গাঙ্গুলি মশায়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশায়ের বাড়ি থেকে? কিছু না, অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখন ও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেরি করে রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রির অমাবস্যা, তার উপর টিপটিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছুই জানি নে। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, বুড়ো মানুষ, ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। এতক্ষণ আপনারা শুনছিলেন মিসমিদের কবচ প্রথম পর্ব।
পরিবেশনা যদি আমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিসমিদের কবচ পরের পর্ব আসছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। শুনতে থাকুন সাহিত্য।